পাহাড়চূড়ায় ক্যাম্পিংয়ের স্বর্গরাজ্য বলা হয় বান্দরবনের আলীকদমকে, যেখানে অনেকগুলো ক্যাম্পিং জোন রয়েছে। এর আগেও আমি আলীকদমে বিভিন্ন পাহাড়ে ক্যাম্পিং করেছি, তবে এবারে আমার গন্তব্য মাইততম পাহাড়চূড়ায়। অসীম আকাশের তারা গুনতে গুনতে একটা রাত কাটিয়ে দিব। সকালের সূর্যোদয় কিংবা বিকালের সূর্যাস্তের স্নিগ্ধতায় পাহাড়ের এই বিশালতার মাঝে হারিয়ে যাব। এই ভিডিওতে আমি মাইততম পাহাড়চূড়ায় ক্যাম্পিং করার সম্পূর্ণ অভিজ্ঞতা তুলে ধরব। সেই সাথে থাকবে পাহাড়ে ওঠা এবং নামার আলাদা দুটো পথের অ্যাডভেঞ্চারাস ট্রেকিং গাইডলাইন। যেই রকমের কষ্ট সেই রকমের মজা, সেই রকম একটা ফিলিংস। এই আমার সামনে সানসেট হচ্ছে, আর এই সাইডে প্রচুর বাতাস হচ্ছে, আর সামনে পিছিয়ে যতদূর তাকাই শুধু পাহাড় আর পাহাড়। আর এখানের পথটুকু দেখুন, কি ভয়াবহ পথ। কে পুরুষ আর কে মহিলা আপনারা কাজের দিক থেকে কিন্তু বিবেচনা করতে পারবেন না। অর্থাৎ সম অধিকার সম্ভবত এটাকেই বলে। আর আমরা যেটাকে সম অধিকার বলি বাঙালিরা, শুধু অফিস আদালতে আর বাড়িঘরের কাজ কারবারে, আর বাকিতে কিচ্ছু নেই। বাট এখানে সম অধিকার হয়তো এইটাই, মানে পুরুষরাও কাজ বহন করতেছে, মহিলাও ওরাও বহন করতেছে। তো যাই হোক, এখন আবার নামতে হবে আরও খারাপ পথ। এই যে দেখুন কি অবস্থা। আলীকদমে যাওয়ার জন্য এবারে আমি যাত্রা শুরু করি বান্দরবন বাসস্ট্যান্ড থেকে। যেহেতু আগের দিনে আমি দেবতাখুম ভ্রমণ শেষে বান্দরবনের একটি হোটেলে রাতে ছিলাম, তাই খুব সকালেই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ি আলীকদমের উদ্দেশ্যে। বান্দরবন বাসস্ট্যান্ড থেকে কক্সবাজারগামী পূরবী পরিবহনে করে আলীকদমের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। বান্দরবন থেকে চকরিয়া পর্যন্ত ভাড়া নিয়েছিল 140 টাকা। বান্দরবন থেকে চকরিয়ার দূরত্ব প্রায় 70 কিলোমিটার, আর এই পথ যেতে আমার সময় লেগেছিল প্রায় 2 ঘন্টার মতো। তো আমি অলরেডি চলে আসছি চকরিয়া বাস স্ট্যান্ডে। তো আমার পিছনে এই যে সোজা সামনে যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু চকরিয়া বাস স্ট্যান্ড, এবং এর পাশেই এই যে এখানে সামনে একটা যাত্রী ছাউনি আছে, এটা কিন্তু চাঁদের গাড়ি স্ট্যান্ড। এখান থেকে আলীকদমের উদ্দেশ্যে চাঁদের গাড়ি ছেড়ে যায়, আর এপার থেকেও কিন্তু ছাড়ে। তো আমি এই যে লাল যে গাড়িটা দেখা যাচ্ছে পুরো লোড দেওয়া, অর্থাৎ লোকালদের সাথে যাচ্ছি। তো এই গাড়িতে আমি চলে যাবো এখান থেকে সরাসরি আলীকদম আবাসিকে। আর চাঁদের গাড়িতে পার পার্সন ভাড়া নেয় 110 টাকা করে, আর বাসে 10 টাকা কম, অর্থাৎ 100 টাকা করে ভাড়া নেবে। আর এখান থেকে আলীকদম আবাসিক পর্যন্ত যেতে অলমোস্ট 1 ঘন্টা মতো সময় লাগবে, হয়তো 1 ঘন্টা 5-10 মিনিট কম বেশি লাগতে পারে। আপনারা যারা ঢাকা থেকে আলীকদমে আসতে চান, তারা ফকিরাপুল অথবা সায়দাবাদ থেকে সরাসরি আলীকদমগামী বাসে করে চলে আসতে পারেন। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া লাগবে 1100 টাকা। তবে মনে রাখবেন, ঢাকা থেকে আলীকদমের উদ্দেশ্যে শুধুমাত্র হানিফ এবং শ্যামলী পরিবহনের বাস ছেড়ে যায়, তাই নির্দিষ্ট দিনে যাত্রার 1 সপ্তাহ আগেই টিকিট কেটে রাখবেন। আর যদি কক্সবাজারগামী বাসে আসেন, তাহলে চকরিয়াতে নেমে যেতে পারেন। চকরিয়া পর্যন্ত নন এসি বাসে ভাড়া লাগবে 1000 টাকা, এবং এসি বাসে ভাড়া লাগবে 1400 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত। ইয়াংসা আর্মি চেকপোস্ট থেকে আমাদের গাড়ি ছেড়ে যাচ্ছে। আর এখানে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, আপনারা যারা আলীকদম আবাসিক আসবেন, তারা ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি 1 কপি সাথে রাখবেন। কারণ ইয়াংসা চেকপোস্টে কিন্তু আপনাদের আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে, সেই সাথে আপনার নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, কোন গাড়িতে আসছেন, যাবতীয় সব ইনফরমেশন কিন্তু আইডি কার্ডে লিখে দিতে হবে, এবং তারপর তাদের কাছে এন্ট্রি করে দেন আপনারা কিন্তু আলীকদম আবাসিকে যেতে পারবেন। তবে অবশ্যই সাথে করে 1 কপি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন। গাইজ, আমি চকরিয়া থেকে আলীকদম আবাসিকে এই যে ইয়াসিন হোটেল, এখানে নেমেছিলাম, এবং এখান থেকে কিন্তু আমি একটা প্যাকেজ নিয়েছি।
তো আমি নামার পরে যেহেতু দিনের বেলা অনেক সময় ছিল, একেবারে 12টার সময় পাহাড়ে ওঠাটা একটু কষ্টকর হয়ে দাঁড়ায়, আর অত রোদের ভিতর পাহাড়ে থাকাও পসিবল না। যার কারণে আমরা আসরের দিকে, অর্থাৎ আসর একটু আগেখানে এখন আমরা পাহাড়ের দিকে চলে যাব, মাইতাতম পাহাড়ে যাব। এর ফাঁকে কিন্তু আমি আলীর গুহা ঘুরে আসছি, তাই এটা কিন্তু আমার জন্য এক্সট্রা একটা পাওনা ছিল, আমি এটা ঘুরে আসছি। আর এখন আমি এই ইয়াসিন হোটেল থেকে আমি একটা প্যাকেজ নিয়ে নিয়েছি, 900 টাকার প্যাকেজ। সেই প্যাকেজের আন্ডারে আমি এখন চলে যাব মাইতাতম পাহাড়ে। আর এই 900 টাকার ভিতরে আমাকে তারা এখন গাইড দিয়ে সেই পাহাড়ে পাঠিয়ে দেবে। আর ওখানে যদিও আরও 6 জন আছে। আর আজকে দুপুরের লাঞ্চ, রাতের বারবিকিউ এবং আগামীকাল সকালের ব্রেকফাস্ট, এই 3টা আমাকে দিবে এবং সেই সাথে 2 লিটারের একটা পানি দিবে। আর রাতে যে টেন্টের যে ব্যবস্থা, সেই টেন্টের ব্যবস্থা তারা করে দেবে, অর্থাৎ ওখানে ক্যাম্পিংয়ের ব্যবস্থা তারা করে দেবে। তো এই ছিল। এখন যদি গাইড আসবে, গাইড আসার পরে আমি তাদের সাথে একবার চলে যাবো মাইতাতম পাহাড়ে। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমি কীভাবে যাই এবং কীভাবে এখানে স্টে করি এবং আমার পুরো অভিজ্ঞতা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো। তো ইয়াসিন ভাই একটা বাইকে করে আমাকে এই মাইতাতম পাহাড়ের এই পাদদেশে এসে নামিয়ে দিছে বাইকটা এক্স্যাক্টলি। তারপরে এই যে ছোট ভাই রশিদ, ওর সাথে আমি এখন যাচ্ছি মাইতাতম পাহাড়ে। তো ও এখন আমার গাইড মূলত, এখান থেকে আমাকে পাহাড় পর্যন্ত পৌঁছে দেবে ও। তুমি কতদিন যাবো এখানে যাও এইভাবে? আমি 3 বছর। 3 বছর? তোমার বয়স কত? আমার বয়স 15। যাই হোক, 15 বছর বয়স। এর মধ্যে 3 বছর যাবৎ সেই রকমের পাহাড়ে আমাদের মতো যারা পর্যটক আসে তাদেরকে পৌঁছে দেওয়ার কাজ করে। তুমি পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ। যাক, আলহামদুলিল্লাহ ভালো, পড়াশোনাও করতেছে, ক্লাস 6-এ পড়তেছে। তো এটা ভালো লাগলো, পড়াশোনার পাশাপাশি সে কিন্তু কাজ করতেছে, তার নিজের কিছু চলার জন্য সে কিন্তু সেই কাজগুলো করতেছে। তো যাই হোক, এখন আমরা ট্রেকিং করব। মাইতাতম উঠতে কত সময় লাগবে? প্রায় 2 ঘন্টা। অলমোস্ট 2 ঘন্টা। তো আমি প্রথমে শুনছিলাম 1.5 ঘন্টা মতো লাগবে, তো ও বলতেছে 2 ঘন্টা লাগবে। তো অলরেডি সানসেট হওয়ার কাছাকাছি সময় আমি চাচ্ছিলাম একটু সানসেটটা যদি ভালো ভিউ পাইতাম তাহলে আমি নেওয়ার ট্রাই করতাম। তবে একটু যদি সূর্যটা ডুবে যায় তাহলে কিন্তু আমাদের যে ট্রেকিং পথ এটা সহজ হবে, আর যদি রোদটা বেশি থাকে তাহলে কিন্তু খুব কষ্ট হবে। তো দেখি, আল্লাহ ভরসা। এখন আমি যাচ্ছি মাইতাতম পাহাড়ে, আর যাওয়ার পথের যে সুন্দর সুন্দর প্রাকৃতিক ভিউগুলো যতটুকু পারি আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। সো চলুন যাওয়া যাক। এই দেখুন, পাহাড়ি যারা উপজাতি আসে তারা এরকমের গরু পালে। এই গরুগুলো সকালে নিয়ে যায় পাহাড়ের উপরে, আবার খাইয়ে দেয়া। এই যে সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট, এই আসরের পরে কিন্তু এভাবে নিয়ে আসে। বাট এখানে প্রচুর ধুলা। দিদি, গরু কি আপনার? এই যে দিদির গরু, কি কষ্ট করে দেখেন, সেই পাহাড়ের উপরে নিয়ে গেছিল, আবার নিয়ে আসছে। একেবারে খাড়া সোজা। এই মধ্যে কিন্তু একটা গিরিপথ বলতে গেলে চলে, এই পাশে পাহাড়, আর আমরাও কিন্তু একটা পাহাড়ের উপরে আছি, আর মধ্যে কিন্তু গভীর খাত। আর এখানে দাঁড়ালে কিন্তু মোটামুটি আলীকদম পুরো সিটিটা দেখা যাচ্ছে। তবে আমরা আরও উপরে যাব, আশা করি সেখান থেকে আরও সুন্দর ভিউ পাবো আমরা। সবচেয়ে খারাপ লাগতেছে এই যে বাচ্চা, ও এত কষ্ট করে যাচ্ছে এখানে, কিন্তু এই যে যারা আমাদেরকে এখানে পাঠিয়েছে তাদের কাছ থেকে কিন্তু ও কোনো বেনিফিট পাবে না। এই যে আমার ব্যাগ ক্যারি করতেছে, এর জন্য আমরা খুশি হয়ে যতটুকু বকশিস দেবো, ওর কিন্তু ইনকাম ততটুকুই। আর এইভাবেই কিন্তু ওদের জীবনযাপন করে ওরা। আর আমরা এত সুখে থেকে, এত ভালো থেকেও কিন্তু আমরা অকৃতজ্ঞ। তো ভাবুন, এই বয়সেও কিন্তু জীবনযুদ্ধের সাথে ওরা লেগে গেছে। ও, খুব কষ্ট হচ্ছে, পাহাড়টা অনেক উঁচু, আর মাত্র তো শুরু, সামনে হিউজ পথ ওয়েট করতেছে আমার জন্য। তো গাইজ, আমি অলমোস্ট আমার অর্ধেক পথ চলে আসছি। বাট এখানে আসার পরে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট পাইছি। ভিউ পয়েন্টের সাথে কিন্তু এই সাইডটা যেহেতু পশ্চিম দিক, সো এদিকে কিন্তু সূর্যাস্ত হচ্ছে। আর সত্য কথা বলতে কি, জানি না একেবারে পাহাড়ের চূড়ায় যে আমি এই সানসেটটা পাবো কিনা। সো আপনাদেরকে এখানেই শেয়ার করি। জাস্ট ভিউটা দেখুন, কি অসাধারণ ভিউ। এই সাইডেও পাহাড় এবং এই সাইডেও পাহাড়, এবং দুই পাহাড়ের মধ্যে থেকে কিন্তু সূর্যটা অস্ত হচ্ছে, জাস্ট সানসেটটা হচ্ছে।
আর সাথে কিন্তু খুব সুন্দর বাতাস, কলা গাছগুলো দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা সোজা এদিকে উঠে যাব এখন। অসাধারণ একটা ভিউ কিন্তু এই সাইডে পশ্চিম দিক, এবং সানসেটের যে লাল আভাটা এটা কিন্তু পাহাড়ের উপরে পড়তেছে, অসাধারণ লাগতেছে কিন্তু। ওয়াও, সুবহানাল্লাহ, এতটা সুন্দর। আমি আসলে এত কষ্ট করে করে এই যে খারাপ পাহাড়গুলো ট্রেকিং করতেছি, বাট এখানে এসে কিন্তু মনটা জাস্ট কেমন লাগতেছে? তুমি কি এখানে প্রতিনিয়তই তো আসো কম বেশি নাকি, 1-2 দিন পর পর? ওহ সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টিতে এত সুন্দর, এরকম পাহাড়ে না আসলে বোঝা যাবে না। অনেকের কাছে সাগর প্রিয়, অনেকের কাছে পাহাড় প্রিয়, বাট আমার কাছে সবসময়ই পাহাড়টা এগিয়ে থাকে। সাগর পছন্দ করি না তা না, সাগর কিন্তু আমি যাই মাঝে মধ্যে, বাট পাহাড়টা আমার কাছে এক্সট্রিম লেভেলের মজা লাগে, খুবই ভালো লাগে। উঠতে যেমন কষ্ট, কিছু কিছু ভিউ দেখলে মনটা নিমেষেই ভালো হয়ে যায়। আর এই যে আমার সামনে পশ্চিমের সূর্যাস্ত, অসাধারণ ভিউ, আর সাথে অনেক অনেক পাহাড়। আর সত্য কথা বলতে কি, প্রিয়জনদের সাথে এই রকমের একটা জায়গায় সময় কাটানোর আসলে মজাটাই আলাদা। সেই সাথে যদি এত পথ ট্রেকিং করার পরে একটা তাঁবুতে প্রিয়জনের সাথে থাকতে পারেন, সেটা কিন্তু অন্য ধরনের হবে। আর রিস্কও আছে, এই যে দেখুন আমার পা স্লিপ করলে কিন্তু দেখুন সরাসরি নিচে। আর আপনি যদি ভালো কিছু পেতে চান তাহলে কিন্তু আপনাকে রিস্ক একটু নিতেই হবে, কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে, আর সর্বোপরি উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখতে হবে। ও গাইছে, এই যে দেখুন এটা কি, এটা শিমুল গাছের ফুল না? এই যে এটা শিমুল গাছের ফুল। আর জাস্ট উপরে দেখুন, এই পাহাড়ের উপরে বিশাল একটা শিমুল গাছ, আর প্রচুর ফুল কিন্তু এই গাছটায়। যত উপরে উঠতেছি ততই মুগ্ধ হচ্ছি। আর এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। আর এই যে আমার নিচে, এটা কিন্তু একটা জুম ঘর, এখানে এই পাহাড়ি উপজাতিরা বিভিন্ন জিনিস এনে কিন্তু রাখে এখানে। আর ওই সামনে ওখানে একটা জুম ঘর আছে, বেশ দূরে। বাট এতক্ষণ কিন্তু খারাপ পথ বেয়ে উঠছি, আর এখানের পথটা অনেকটাই সমতল, যদি একটু উপর দিকে উঠতেছি, বাট এখানের ভিউ, এখানের বাতাস আর এখানের পরিবেশ সব মিলে কিন্তু একটা অন্য রকমের ভাইব দিচ্ছে। আর এইরকমের পরিবেশে আমার মনে হয় সারাদিনও আমি হাঁটতে পারবো। যদি এত পথ ট্রেকিং করে আসছি, বাট পায়ের উপর এখনও প্রেশার পড়েনি, তেমন কষ্ট হচ্ছে না। আর যতটুকু কষ্ট হচ্ছিল, এরকম ভিউ দেখার পরে কষ্টটা কিন্তু দূর হয়ে গেছে। লাস্ট পাহাড়ে উঠতে হবে, এই পথ দেখেই ভয় করতেছে। জাস্ট দেখুন কি অবস্থা, ক্যামেরায় টোটালি বোঝা যায় না যে এত খারাপ। বাট সবচেয়ে কথা হলো বালু, প্রচুর ধুলা, এর পরে পা দিয়ে উঠতেই ভয় করতেছে, কিন্তু অসাধারণ পথ। যেই রকমের কষ্ট সেই রকমের মজা, সেই রকম একটা ফিলিংস। এই আমার সামনে সানসেট হচ্ছে, আর এই সাইডে প্রচুর বাতাস হচ্ছে, আর সামনে পিছিয়ে যত দূর তাকাই শুধু পাহাড় আর পাহাড়। আর এখানের পথটুকু দেখুন কি ভয়াবহ পথ। দেখি, তবে ট্রাই করতেছি সর্বোচ্চ পর্যায়ে একটুকু যদি সানসেট পাই সেটাই আপনাদেরকে দেখাবো। ছোট ভাই বলতেছে, ভাই আপনি অনেক দ্রুত হাঁটতে পারেন, আপনি এই জন্য তাড়াতাড়ি চলে আসছেন। অন্যরা এই পথটুকু আসতে 2 ঘন্টা প্লাস টাইম লাগাই দেয়, আমার এখনো 1 ঘন্টা হয়নি। অলমোস্ট চলে আসছি, হয়তো 5 মিনিটের ভিতরে পাহাড়ের চূড়ায় চলে আসবো। ওঠো ছোট ভাই, চলে আসছি অলমোস্ট। ও বাবা, এখন কষ্ট হচ্ছে না, দৌড় দেওয়া যাবে না। তো গাইস, ফাইনালি আমরা চলে আসছি মাইততইম পাহাড় চূড়ায়, অসাধারণ সুন্দর। আর এই সাইডে যে টেন্ট করা হয়েছে 5টা, আমার জন্য একটা হবে। এখানে কিন্তু একটা মন্দির আছে, সেই সাথে এই সাইডে কয়েকটা জুম ঘর আছে। বাট সবচেয়ে কষ্টের বিষয়, সানসেটটা কিন্তু পাইনি। এই যে এই সাইড থেকে একটু আগে সূর্যাস্ত হয়ে গেছে। আর আমার আগে যারা আসছিল, এই যে ভাইরা, ওনারা আসছে 6 জন, তাই না ভাইয়া?
4 জন। যাই হোক, ভাইয়েরা 4 জন আসছে আর আমি একজন, টোটাল 5 জন আজকে এই মাইতেতম পাহাড় চূড়ায় অবস্থান করব। আর আমার টেন্ট সম্ভবত এই যে এটা, আজকে রাত্রে আমি পাহাড়ের এই টেন্টে আজকে রাতে থাকবো এবং এই যে সামনে যে জায়গাটা আছে ফাঁকা জায়গা, এখানে আমরা বারবিকিউ করব এবং সারা রাত কিন্তু এখানে মজা করব। আমরা কি করতেছি এভরিথিং আপনাদেরকে দেখাবো ভিডিওতে। আর পাহাড়ে থাকার মজা কিন্তু আলাদা, সেই সাথে যদি এরকম ক্যাম্পিং করা হয় সেটা তো এক্সট্রিম লেভেলের মজা পাওয়া যায়। সো এখনের জন্য বিদায় নিচ্ছি, আবার দেখা হবে রাতের বেলা। এখন কিন্তু আমাদের বারবিকিউটা চলতেছে আর বারবিকিউ করতেছে আমাদের বেলাল ভাই। আমার টেন্ট আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে কিন্তু টোটাল 2 জন থাকা যায়, এই একটা আর এক জায়গায় 2 জন থাকা যায়। আর এই যে টোটাল টেন্ট, তবে আমি যেহেতু একা, যার কোনো এই টেন্টে আমি একাই থাকবো। আরও আমার পাশে আরও সিরিয়াল দিয়ে 4টা টেন্ট আছে, তো আর 4 জন কিন্তু ওই 4টা টেন্টে থাকবে, অর্থাৎ এখানে সোজা 5টা টেন্ট করা হয়েছে। বাট পাহাড়ের উপরে প্রচুর বাতাস। তখন 9:30 বাজে, অলরেডি বারবিকিউ শেষ করে আমার বারবিকিউ এবং খাবার দিয়ে গেছে। তখন দেখা এই যে এখানে এই যে বারবিকিউ চিকেন লেগ পিস, আর সেই সাথে কিন্তু পরোটা দিছে 4টা আর 2টা সস। আর আমরা ওঠার সময় কিন্তু এই যে পানির বোতলটা দিয়ে দিছিল। তো আমার যে গাইড ছিল সে কিন্তু এই পানির বোতল আর আমার ব্যাগটা নিয়ে কিন্তু আমাকে এই টেন্টে এসে পৌঁছাই দিয়ে গেছে। তো যাই হোক, এই ছিল আমাদের বারবিকিউ। তো এখন খাওয়া দাওয়া করবো এবং দেন ঘুমিয়ে পড়বো। রাত আর বেশি একটা করবো না, কারণ সারাদিন প্রচুর জার্নি করছি, সেই সাথে এই পাহাড়ে এরকম ট্রেকিং করে আসা আসলে খুবই কষ্টকর। তো যাই হোক, এখন খাবার খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। দেখা হবে আগামীকাল সকালে ইনশাল্লাহ। সো এখনের জন্য টাটা। সো গুড মর্নিং মাইতেতম। অলরেডি সকাল 7টা বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। কালকে আসলে খুবই দুর্বল ছিলাম, যার কারণে উঠতে লেট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে এখন এই সকালের পাহাড়ি ভিউটা দেখানোর ট্রাই করি। তো অলরেডি সূর্যোদয় হয়ে গেছে আর সূর্য কিন্তু ঠিক আমার সামনে। তখন বের হব আমি আপনাদেরকে দেখানোর জন্য পাহাড়টা জাস্ট। তো সূর্যোদয়টা কিন্তু ঠিক আমার সামনেই হয়েছে, তবে যেহেতু লেট হয়ে গেছে যার কারণে সূর্যটা মোটামুটি এখন অনেক দূর উঠে গেছে। আর সামনে কিন্তু মোটামুটি মেঘ আছে, খুব বেশি নেই, কারণ এখন কিন্তু এমন একটা সময় আমরা আসছি, এই সময় কিন্তু মেঘটা থাকে না বললেই চলে। তারপরেও পাহাড়ের মাঝে মাঝে মধ্যে খুব মেঘ দেখা যাচ্ছে, বাট খুবই কম। আর এই ছিল সকালের ভিউটা। এখানে আসলে অনেকগুলো জুমঘরের কাজ চলতেছে। এই যে একটা জুমঘর, এটা এখনও কাজ শেষ হয়নি, আর এইটা একেবারে নতুন। তো এখন আপাতত আমরা মাচাং হিসেবে ইউজ করতেছি, যেখানে কিন্তু আমরা কালকে বিকালে এবং সন্ধ্যার পরে খুব সুন্দর একটা টাইম পাস করছি, একেবারে অসাধারণ সুন্দর। আর পুরো এই মাচাংগুলো কিন্তু, অর্থাৎ এই জুমঘরগুলো কিন্তু একেবারে বাঁশ দিয়ে তৈরি করা। আপনারা যদি দেখেন ফ্লোরটাও কিন্তু এটা কিন্তু বাঁশের, আর চারপাশে যত কিছু সব কিছু অল এভরিথিং বাঁশ। এবং একেবারে লাস্টে এর উপরে হলো সন দেওয়া হবে এবং চারপাশে কিন্তু বাঁশের যে চাটাই আছে সেগুলো দিয়ে আসলে ঘিরে দেওয়া হয়, এবং তারপর কিন্তু ফুল একটা জুমঘর তৈরি হয়। আর এই সাইডের ভিউটা দেখুন, সকালের সূর্যের আলো কিন্তু পাহাড়ের উপরে পড়ছে, খুবই সুন্দর লাগতেছে কিন্তু। আর ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, প্রত্যেকটা পাহাড় কিন্তু অনেক বড় বড়। তো এই যে এখানে লেখা আছে দেখুন, সকলের দানে পূজনীয় মাইতেতম চৌত জাদি, অর্থাৎ এটাও কিন্তু একটা মন্দির। আর এখানে যতগুলো পাহাড় আছে যেখানে আমরা মূলত ক্যাম্পিং করি, ম্যাক্সিমাম পাহাড়ের উপরে কিন্তু এরকমের একটা না একটা মন্দির করাই আছে, ছোট হোক বড় হোক মন্দির কিন্তু আছে। যেরকম মারায়ন্তং পাহাড়ের উপরে আপনারা দেখবেন ওখানে কিন্তু 2টা মন্দির, এবং ওখানে বড় বড় কিন্তু মূর্তিও আছে 2-3টা। তো যাই হোক, এখানে একটা মন্দির করছে। এবং আমি জানি না এখানে যতগুলো উঁচু উঁচু পাহাড়, সেখানে স্থানীয় যারা এই যে উপজাতিরা আছে তারা এরকমের মন্দির বানিয়ে সেখানে পূজা করে। তো এখানের মন্দিরটা এই যে ছিল। তো মাইতেতমে ক্যাম্পিংয়ে যদি আপনারা আসেন, আপনারা এখানে 2টা অপশন পাবেন, একটা হলো তাঁবু আর একটা হলো জুমঘর। তো আপনারা যদি মনে করেন 4-5 জন 6 জনের একটা গ্রুপ আসবেন, তাহলে কিন্তু আপনারা একটা জুমঘর ভাড়া নিয়ে নিতে পারেন। তারপরে কিন্তু আপনারা জুমঘরে থাকতে পারেন এবং আপনারা এখানে যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে পারেন। আর যদি আমার মতো একা বা 2 জন আসেন,
তাহলে এই যে এরকমের তাঁবুগুলো আপনারা ভাড়া নেবেন। আর তাঁবুগুলো এক্সট্রা ভাড়া নেওয়ার কোনো দরকার নেই, ওনারা যে প্যাকেজটা দিবে 900 টাকার যে প্যাকেজ, সেই প্যাকেজের ভিতরে কিন্তু আপনাদের তাঁবু অল এভরিথিং সব দিয়ে দিবে। তো যাই হোক, সকালের এই মাইতদম পাহাড়ের যে পরিবেশটা, এটা আমি কিছুক্ষণ উপভোগ করব, দেন আসলে আমি ব্যাক করব, যেহেতু আমার বেশিক্ষণ আমি এই পাহাড়ে থাকবো না। আর একটু পরেই যতটা সূর্য উপরের দিকে উঠবে ততটা এখানে কিন্তু গরম পড়বে, আর এখান থেকে পাহাড় থেকে সেক্ষেত্রে নামতেও কিন্তু কষ্ট হবে। তো যাই হোক, এই ছিল সকালের মাইতদম। এরপর আমি জাস্ট নেমে যাবো এবং দেন তারপর কিন্তু আমি ব্যাক করব। তো গাইজ, মাইতদম পাহাড়ের ক্যাম্পিং শেষে এখন আমাদের ব্যাক করার পালা। তো অলরেডি আমি নেমে আসছি, এই যে উপরের যে পাহাড়টা, এখান থেকে আমি ক্যাম্পিং করছিলাম, এখান থেকে এই সাইড থেকে নেমে আসছি, আর নিচেও জুম ঘর আছে। যাই হোক, আমি আর যে 4 জন ভাই ছিল, মোট আমরা 5 জন এখন এই পাহাড় থেকে নেমে যাব। তো ক্যাম্পিং অভিজ্ঞতা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোই ছিল, তবে এখানে প্রচুর বাতাস, হয়তোবা গরমকালে আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, এখন আমরা নেমে যাচ্ছি, আর সেই সাথে নেমে যাওয়ার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, দেন ভিডিওটা শেষ করে ফেলবো। তো যাই হোক, এখন নেমে যাচ্ছি মাইতদম পাহাড় থেকে। মাইতদম পাহাড়ে ওঠার সময় কিন্তু আমরা একটা রোড দিয়ে উঠছিলাম, আর এখন কিন্তু আমরা নামতেছি বিকল্প আর একটা ওয়ে আছে সেদিক থেকে। তো আমরা যে 5 জন এখন ব্যাক করব, এর মধ্যে আমি নেমে আসছি, আর আমার যে 4 জন ওই যে আসতেছে। পথটা এখান থেকে প্রাথমিক পর্যায়ে নামতে একটু কঠিন হলেও সামনের পথটা কিন্তু অনেক সুন্দর, এবং এদিকের ভিউটাও বেশ সুন্দর। আর এজন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে মাইতদম পাহাড়ে ওঠার পাশাপাশি নামার যে ওয়েটা, সেটাও এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। এবং একেবারে পাহাড়ে তো নেমে যাচ্ছে পাহাড় থেকে, বাট পাহাড়ে যারা উপজাতি আসে, দিদিরা বা দাদারা, তারা কিন্তু সবাই যার যার কাজে বের হয়ে গেছে অলরেডি। কি অবস্থা দিদি, কেমন আছেন? ভালো? কি বলতেছে বুঝতেছি না। এই যে অবজেকশন অলরেডি দিয়ে দিছে, তাদের কাছে আম নাকি খেয়ে নিছে। তো যাই হোক, আমি তো খাইনি, আর আমি এর সাথে জড়িতও না, তবে তারা যে কথা বললো, ভালো কথা বললো না গালি দিল, এইটা বোঝার জন্য আসলে নতুন করে ভাষা শিখতে হবে। কথা বলতে কি, ওঠার পথের চেয়ে নামার পথটা ডেঞ্জারাস বেশি, আর পায়ের উপরে এতটা প্রেশার পড়তেছে, মানে নামতেছি আর খারাপ পথ, খুব প্রেশার পড়তেছে। আর এর ভিতরে মুরুং উপজাতি যারা আছে, তারা পুরুষ মহিলা নির্বিশেষে মানে প্রচুর কাজ করতেছে। আপনাদেরকে একটু আগে যে দেখাইলাম থ্রুমে, এক মহিলা অর্থাৎ দিদি, উনি কী পরিমাণে কাঠ বয়ে নিয়ে যাচ্ছে, আর সাথে কিন্তু সেই সাথে পুরুষরাও সেম একইভাবে কাজ করতেছে, অর্থাৎ সমানভাবে। কে পুরুষ আর কে মহিলা আপনারা কাজের দিক থেকে কিন্তু বিবেচনা করতে পারবেন না, অর্থাৎ সম অধিকার সম্ভবত এটাকেই বলে। আর আমরা যেটাকে সম অধিকার বলি বাঙালিরা, শুধু অফিস আদালতে আর বাড়িঘরের কাজ কারবারে, আর বাকিতে কিচ্ছু নেই। বাট এখানে সম অধিকার হয়তো এটাই, মানে পুরুষরাও কাজ বহন করতেছে, মহিলারাও বহন করতেছে। তো যাই হোক, এখন আবার নামতে হবে, আরও খারাপ পথ। এই যে দেখুন কি অবস্থা, এখানে নামাটাই তো রিস্ক। তো গাইজ, মাইতদম ক্যাম্পিং শেষে আমরা ব্যাক করতে করতে অলরেডি একেবারে শেষের দিকে চলে আসছি, আর মাত্র 5 থেকে 10 মিনিট ট্রেকিং করলে আমরা নেমে যাব। তো ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।